আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানালো বিএনপি। সংস্কারের নামে সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না বলল জামায়াত ইসলামী। ফ্যাসিস্টের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সুশীলতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের মর্যাদা নষ্ট করছে, অভিযোগ সমন্বয়কদের। পুলিশকে সক্রিয় করার দাবি নাগরিক কমিটির। আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ও মন্ত্রীদের ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আয়নাঘর ও ভাতের হোটেল, জানালেন ডিবি প্রধান। ভুক্তভোগীরা পাবে ন্যায় বিচার। এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। দুর্গাপূজায় সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। এছাড়াও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে প্রশাসন পুনর্গঠন, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের সাথে আলোচনা, দুর্নীতিবাজ গণহত্যার সাথে জড়িতরা যাতে দেশ ছেড়ে যেতে না পারে সে বিষয়ে ডক্টর ইউনূস সরকারের পদক্ষেপ দাবি করেছে দলটি। এদিকে সংস্কার ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে দুটি রূপরেখা দিয়েছে জামায়াত ইসলামী। মইনুল হাসানের রিপোর্ট। তৃতীয় দফা সংলাপে অংশ নিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। আধ ঘণ্টা নির্ধারিত সময় বরাদ্দ থাকলেও ডক্টর ইউনূস বিএনপি নেতাদের বৈঠক চলে ১ ঘণ্টা ব্যাপী। যমুনা থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব জানান, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন তারা। প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছে। মির্জা ফখরুল জানান, বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে প্রশাসন, পুলিশ বাহিনী পুনর্গঠন, হাইকোর্টের ৩০ বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে হওয়া মামলা প্রত্যাহারের দাবিও তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মধ্যেও ২-১ জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে দুর্গা পূজাকে কেন্দ্র করে, সহজ উৎসবকে কেন্দ্র করে সনাতনী ধর্মের, সনাতনের কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আমরা বলেছি। এছাড়াও বৈঠকে দুর্নীতিবাজ, গণহত্যার সাথে জড়িতদের দেশ ত্যাগ, পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র বন্ধে ডক্টর ইউনূস সরকারের হস্তক্ষেপ চেয়েছে বিএনপি। শেখ হাসিনা তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। পরে জামাত ইসলামী নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। আলোচনা শেষে দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও জাতীয় নির্বাচন এ দুটি বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। আমরা দুটো রোডম্যাপ চেয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। আর খুব অচিরেই এই বিষয়টা তারাও প্রকাশ করবেন, আমরাও প্রকাশ করব। গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট ছাড়াও এদিন কয়েকটি দলের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। পর্যায়ক্রমে আরও কয়েকটি দলের সাথে
প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে হওয়া সংলাপে অংশ নেন এসব দলের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে দূরত্ব তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। ফ্যাসিস্টের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রস্তাব করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে হেফাজতে ইসলাম। আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা এই সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে এসেছি। একটা কাঠামো তৈরি করা দরকার, একটা জাতীয় রাজনৈতিক ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল হতে পারে, যেখানে এই অংশীজনেরা, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনেরা বসবেন। যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাদ, এরা কিভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের বোধগম্য না। এটা জাতি কিন্তু এটা মানতে চায় না, আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায়। বিতর্কিত ব্যক্তিরাও এই শিক্ষা কমিশনে স্থান পেয়েছেন। আমরা এই বিষয়গুলোতে সরকারকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছি, যেন পতিত স্বৈরাচারী সরকারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে প্রয়োজনে আরও সংস্কার কমিশন করা হবে বলেও জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, প্রশাসনের ভেতরে বাইরে ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা, কারণ আপনি যেটুকু রিফর্ম করবেন সেটা কতটুকু আসলে সময় লাগছে সেটা দেখার বিষয়। আর ইন দ্য মিন টাইম, যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে, যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। অবিলম্বে সমাজের প্রতিটি স্তর থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে না পারলে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে সব প্রচেষ্টা ব্যর্থ হবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক সমাবেশে এ দাবি করেন তিনি। এ সময় জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে নামার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে। অনেক রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণ সন্ত্রাসের রাজনীতি আর দেখতে চায় না। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন না। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে।
ফ্যাসিস্টের সহযোগীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সুশীলতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের মর্যাদা নষ্ট করছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজধানীতে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা বিষয়ক সেমিনারে তারা বলেন, বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে বিলম্ব করলে ছাত্র জনতার স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এই সেমিনারে গত 15 বছরে অন্যায়ভাবে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসর এবং নানাভাবে বৈষম্যের শিকার সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের সুষ্ঠু ও ন্যায় বিচার বাস্তবায়নের দাবি তোলেন ভুক্তভোগীরা। বলেন, সামরিক বাহিনীতে বৈষম্যের ঘটনায় দোষীদের বিচারে কমিশন গঠন করতে হবে। আমাকে 8 সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি তখন র্যাবের সিও চট্টগ্রামের, আমি রাজি হই নাই। আপনি আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার মেসে এনে আমাকে সর্বমোট 7 মাস 10 দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। এক জেনারেল জিয়ার এবং এক এডমিরাল সোহেলকে দিয়ে ঢুকাই দিয়ে বাকি সব মাফ। সরি, দিস ডাজন্ট গো অন। দ্রুত কমিশন গঠনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে হাত না দিলে বর্তমান সরকার ষড়যন্ত্রের মুখোমুখি হতে পারে আশঙ্কা করে সেমিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, বিগত সরকারের রোষানলে পড়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। 18 জুলাই, 19 জুলাই, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট যখন আমরা রাস্তায় নামি, আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের এক পাশ দিয়ে গুলিবিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যেতে পারে। এই যে অবস্থানে আমরা নেমেছিলাম, আপনারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আমাদের এত বড় পুরো বাংলাদেশের ছাত্র জনতার এই ত্যাগের সাথে এই যে বর্তমানে যে সুশীলতা দেখানো হচ্ছে, নিউট্রাল ভূমিকা দেখানো হচ্ছে, এটার সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে 5 আগস্টের সফলতায় আন্দোলন শেষ হয়নি জানিয়ে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ বৈষম্য মুক্ত না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন চলবে। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। সুতরাং এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে, তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। আজকে হচ্ছে 25 সেপ্টেম্বর, আজকে কিন্তু এই সরকারের 2 মাস হয়েছে। আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোনো ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার। সেমিনারে গত 15 বছরে বৈষম্যের শিকার সেনা কর্মকর্তারা চাকুরিতে পুনর্বহলের পাশাপাশি বঞ্চিত সেনা সদস্যদের পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ বাহিনীকে সক্রিয় করে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শাহবাগের সমাবেশে তারা বলেন, পোশাক কারখানা সহ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কার্যকর করতে হবে। সেই সঙ্গে দেশের স্বার্থে দিল্লির সঙ্গে নতজানু না হতে সরকারকে তাগিদ দেয় নাগরিক কমিটি। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও বিচার প্রক্রিয়ার মন্থর গতিতে চিন্তিত শহীদ পরিবারের সদস্যরা। মামলা করছি আমি 28 জনের নামে। আমি দেখতেছি আমি যাদের নামে মামলা করছি অর্ধেক লোকই পলাই গেছে, অর্ধেক লোকই পলাই গেছে। তা কাদের নামে বিচার করবে আমার ছেলের? আমি এই জাতির কাছে জানতে চাই কিভাবে পালিয়ে গেল তারা। গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের 2 মাসে আহতদের উন্নত চিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ধীরগতি নিয়েও অসন্তোষ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তাদের প্রত্যেককে যেন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়। অনেকের চিকিৎসা কিন্তু এখনো বাকি আছে। আমরা অনুরোধ করব অতি দ্রুত যারা আহত হয়েছেন, প্রায় 30,000-এর অধিক এখনো আহত আছেন, তাদের সুচিকিৎসার জন্য আমরা দ্রুত সরকারকে অনুরোধ করব। এতদিনেও পুলিশ বাহিনীকে কেন কার্যকর করা যাচ্ছে না তা নিয়েও প্রশ্ন জোরালো হচ্ছে। পুলিশ বাহিনী এখন সক্রিয় ভূমিকা পালন করছে না। আমাদের সভারেন্টি যে ফোর্স আছে, আর্মিকে মাঠে ডিপ্লয় করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে সভারেন্টি যে ফোর্স, আর্মিকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য
এবং শক্তিশালী একটি পুলিশ কাঠামো সংস্কার কমিশনের মধ্য দিয়ে গঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ব্যবস্থা তাদের প্রধান দায়িত্ব ছিল এই বিচারগুলোর ব্যবস্থা করা এবং আইনের প্রয়োগের ব্যবস্থা করা, যেখানে প্রথম ও প্রধান দায়িত্ব সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইসিডি ট্রাইব্যুনালটা সংগঠিত না, সেখানে কোনো বিচারপতি এখনো দেওয়া হয়নি। পোশাক খাত সহ দেশকে অস্থিতিশীল করার দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জানিয়ে নাগরিক কমিটি বলছে, দিল্লির সঙ্গে নতজানু নীতিতে না চলে দেশের স্বার্থে সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। বিগত সরকারের সাবেক এমপি ও মন্ত্রীদের ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ মন্তব্য করে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে আন্দোলনে নিহত মীর মুগ্ধ স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা জানান, সাংবাদিকদের প্রয়োজনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। সরকার পতনের পরের 3 দিন সরকারের শীর্ষস্থানীয় অনেকে সীমান্ত দিয়ে পালিয়ে গেলেও এখন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বা যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7 এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখন পালাইতে গেলে শুধু ওই পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণে কিন্তু তাদের পিছনে আছে, জনগণে কিন্তু তাদের ধরে ফেলে। এখন পালানোটা খুব একটা সুবিধাজনক তাদের জন্য হচ্ছে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না, থাকবে না কোনো ভাতের হোটেল কিংবা সেলিব্রিটি নায়ক নায়িকাদের বিচরণ স্থল। ডিবি হবে জনগণের ভরসার স্থল। রাজধানীর সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। দুর্গাপূজায় নিশ্চিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। জিএম তসলিমের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএমপি সহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত হয়েছেন শতাধিক কর্মকর্তা। এইসব পদে দায়িত্ব দেওয়া হয় নতুনদের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে হাজির হন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের জানান, ডিবির কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি হয়েছে, আসামিদের আর হয়রানি করা হবে না জানিয়ে তিনি বলেন, এখন থেকে ডিবিতে মানুষ ন্যায় বিচার পাবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন মহানগর গোয়েন্দা প্রধান। আমিও আইনের ঊর্ধ্বে নই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যে পুলিশ কর্মকর্তাই অপরাধের সাথে যুক্ত থাকবে, আমরা তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনব। এজাহারভুক্ত আসামি ছাড়া আর কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না জানিয়ে মহানগর গোয়েন্দা প্রধান জানান, প্রতিটি কাজ স্বচ্ছতার সাথেই পালন করছে বর্তমান ডিবি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। তিনি বলেন, এদেশের সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, কাজেই দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে, সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন,
আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি। বাতিল হওয়া শিক্ষাক্রমে কত টাকা গচ্চা গেল তার তদন্ত করবে এনসিটিবি। পাশাপাশি 2025 সাল থেকে চালু হতে যাওয়া শিক্ষাক্রমকে পরিমার্জন করে যুগোপযোগী করা হবে। এটিএন বাংলাকে এসব তথ্য জানান এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর AKM রিয়াজুল হাসান। শিক্ষা গবেষকরা বলছেন, কারিকুলামে বারবার পরীক্ষা নিরীক্ষায় অস্থিরতা তৈরি হচ্ছে, মান কমছে শিক্ষার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষাক্রমকে বলা হয় শিক্ষার সংবিধান, কিন্তু এই সংবিধানে কাটাছেঁড়া চলছে বারবার। 1972 সাল থেকে 7টি শিক্ষা কমিশনের সুপারিশে শিক্ষাক্রম পরিবর্তন করা হয় 7 বার। 5 বছর গবেষণা করে সবশেষ যে কারিকুলাম চালু করা হয়েছিল 2 বছর না যেতেই সেটিও বাতিল করতে হলো। এতে শুধু প্রশিক্ষণ বাবদ খরচ হয়েছে 1000 কোটি টাকার বেশি। ওই শিক্ষাক্রমের পেছনে মোট কত টাকা নষ্ট হয়েছে তার তদন্ত করবে এনসিটিবি। ভবিষ্যতে এমন পরিবর্তনে সতর্ক থাকবে প্রতিষ্ঠানটি। এটা একটা খতিয়ান আমরা তৈরি করে রাখতে চাচ্ছি, যে কারিকুলামটি আগে প্রণীত হয়েছে সেগুলোতে কী ধরনের অর্থ ব্যয়, কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, কোন কোন উৎস থেকে ব্যয় হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে, সেগুলো তখন আমরা দিতে পারবো তখন সরকারকে। পরিমার্জন বলতে আমরা 8 থেকে 10 কিংবা বড় জোর 12% আমরা পরিবর্তন করতে পারি। কোভিডের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক একটি সমস্যা দেখা দিয়েছে। তার সাথে একইভাবে কারিকুলাম চেঞ্জ করার ফলে তারা বুঝতে পারছে না তাদের জন্য কোনটি করণীয় এবং কোনটি কি করতে হবে। 2012 সালে যে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছিল তাও ঠিকমতো আয়ত্ত করতে পারেননি শিক্ষক শিক্ষার্থীরা। নির্ভরতা বাড়ে কোচিং কিংবা প্রাইভেটের। ওই শিক্ষাক্রমে আবারও ফিরে যাওয়ায় একই ধরনের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে যে কারিকুলামটা খারাপ ছিল বলে আমি বলবো না, এটা কিছু সংশোধন পরিমার্জন করা প্রয়োজন ছিল। সে প্রাইভেট পড়াতো না, যদি তার উপযুক্ত বেতন ভাতা দিয়ে সে পেত, তার সামাজিক মর্যাদা থাকতো, তাহলে প্রাইভেট পড়ানো কমে যেত। আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু এরকম ছিল। প্রশিক্ষণ এবং তাদের জন্য আলাদা বিশেষ ধরনের বেতন কাঠামো যদি তৈরি করা যায়, তাহলে আমার ধারণা যে আমাদের শিক্ষার গুণগত পরিবর্তন আসবে। ব্রিটিশ ক্যারিকুলামের সাথে মিল রেখে আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়নের পরামর্শ গবেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 31শে মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা প্রায় 18,000 কর্মী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ড ও মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের অধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আলাদা লাউঞ্জ সুবিধা পাবে বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল। আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে 18,000 বাংলাদেশিকে ওনারা মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ দিচ্ছেন। সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, ওনাদের ভিসা হয়েছে, ওনারা কাজ করার সুযোগ পেয়েছেন, কাজ করার চুক্তি সব কিছু হয়ে গেছে, ওনাদের ভিসা হয়ে গেছে। কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা কাট অফ ডেট ছিল 31 মে 2024-এর মধ্যে প্রবেশ করতে হবে। নানান ধরনের জটিলতার কারণে 17,000+ ওয়ার্কার ওনারা মালয়েশিয়াতে যেতে পারেন নাই। বৃষ্টি উপেক্ষা করে প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে সিরাতুন নবী মাহফিল 2024। জাতীয় সিরাত উদযাপন কমিটির এই আয়োজনে দুপুর থেকে ঢল নামে মুসল্লিদের। বিকাল 3টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিরাত মাহফিল শুরু হয়। এই সময় জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আমির হামজা, সাইয়েদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী সহ বরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদের রাসূল আনোয়ার হুসাইন তাহের আল জাবের আল মাদানী। অনুষ্ঠানে বক্তারা আগামী নেতৃত্বে নবীজির আদর্শকে লালন করার আহ্বান জানান। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
অনুষ্ঠিত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চল এবং হেড অফিস নিয়ন্ত্রিত শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন। রাজধানীতে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি জানান, খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ফলে এরই মধ্যে প্রায় 500 কোটি টাকা দীর্ঘদিনের অনাদায়ী বিনিয়োগ আদায় করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও আকমল হোসেন। দেশে ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পে অসাধারণ অর্জনের জন্য 25টি ক্যাটাগরিতে সম্মাননা জানানো হলো 31 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে। এবছরের পর্যটন শিল্পে সেরা হোটেল, রেস্তোরাঁ, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর এমনকি ফুড ব্লগারদেরও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন পাটার চেয়ারম্যান পিটার এ সিমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবের, প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম আনোয়ার চৌধুরী এবং জুরি বোর্ডের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির। ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক প্রকাশনা বাংলাদেশ মনিটরের আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহায়তা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। পার্টনার হিসেবে ছিল অনলাইন ট্রাভেল এজেন্সি বাই টিকেটস, ভ্রমণ প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান স্যাবর এবং জনপ্রিয় চায়ের ব্র্যান্ড হালদা ভ্যালি। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে নারী এমপুটি ফুটবলের। 10 অক্টোবর বাফুফে ভবনের টার্ফে একটি ম্যাচের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হবে। বিকেলে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। তার আগে 6 অক্টোবর থেকে বাফুফের টার্ফেই হবে 5 দিনের অনুশীলন ক্যাম্প, যেখানে এমপুটি ফুটবলারদের পাশাপাশি পুরুষ এমপুটি ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন যুক্তরাজ্যের কোচ হ্যারি স্মিথ। পাশাপাশি বিশ্ব এমপুটি ফুটবল ফেডারেশনের সার্টিফাইড এই কোচ স্থানীয় কোচ ও রেফারিদেরও কোচিং করাবেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানালো বিএনপি। সংস্কারের নামে সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না বলল জামায়াত ইসলামী। ফ্যাসিস্টের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সুশীলতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের মর্যাদা নষ্ট করছে, অভিযোগ সমন্বয়কদের। পুলিশকে সক্রিয় করার দাবি নাগরিক কমিটির। আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ও মন্ত্রীদের ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আয়নাঘর ও ভাতের হোটেল, জানালেন ডিবি প্রধান। ভুক্তভোগীরা পাবে ন্যায় বিচার। এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। দুর্গাপূজায় সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।